আজকে আমাদের মধ্যে আছেন স্বরূপ চ্যাটার্জি, মালদা জেলার অ্যানিমেল কেয়ার ইউনিটের প্রেসিডেন্ট এবং ফাউন্ডার। আমি জানি না অ্যানিমেল লাভার অর অ্যানিমেল অ্যাক্টিভিস্ট আপনি কী নামে আমাকে ডাকবেন, বাট আমার মনে হয় আমি অ্যাজ এ হিউম্যান হিসাবে কাজ করি। রাস্তায় যেতে যেতে একটা কুকুর দেখতে পেলেন, ফট করে গাড়ি উঠিয়ে দিলেন, মেরে দিলেন ওকে। এখন ক্রিয়েটিভ ডেফিনেশন হয়েছে আমি এক্সপেন্সিভ ডগকে বাড়িতে কিনে নিয়ে আসবো ফর সুইং পারপাস, অ্যান্ড তারপর তাকে ছাদের উপর বেঁধে রেখে দেবো, রোদের মধ্যে জল দেবো না, খাবার দেবো না। একটা ডগকে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র তাকে ব্রিডিং করানোর জন্য। ব্রিডিং এখন হয়ে গেছে টাকা কামানোর একটা জায়গা। ইললিগাল পেট শপ রুল আছে একটা। আমার মনে হয় না মালদার মধ্যে একটা থেকে দুটোর বেশি কারো কাছে এই AWN থেকে লাইসেন্স পাওয়া কেউ ব্রিডার। একটা কথা আছে না যে বাঘ মেরে আগে রাজারা ঘরের মধ্যে চামড়া রাখতো, চামড়া ঝুলিয়ে রাখো। আজকের দিনে তাকে সংগ্রহ করো। মানে মানুষ হচ্ছে ডেস্ট্রয়ার, মানুষ ক্রিয়েটার না। সারাক্ষণ মা 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 করি, গরু আমাদের মা হয়, গরু আমাদের মা হয়, কাজে নাই, ধর্মের নামে ছেড়ে দাও। ভোলা বাবা নাম দিচ্ছি, খুব ভালো কথা, সম্মান দিচ্ছি, রাস্তায় থাকবে ভোলা বাবা। হ্যাঁ, তা থেকে তো অ্যাক্সিডেন্টও হচ্ছে প্রচুর। আপনি খাবার দিলে কুকুরটা শান্ত থাকবে, তার জায়গায় অন্যজন নিজের পয়সা খরচা করে কুকুরকে খাওয়াচ্ছে, আপনি ওদেরকে খাওয়াতে দেবেন না, আপনি ওদেরকে তাড়িয়ে দিচ্ছেন। তাতে কি হবে? ভালো হবে না? ভালো হবে না, এটাই ব্যাকফায়ার হবে। সামটাইমস পিপল দে থিঙ্ক দ্যাট উই আর ডেলিভারি বয়। গোটা মালদা ডিস্ট্রিক্টের এখানে 2টো কেস, ওখানে 4টা কেস, 5টা কেস, এক একটা কাজ করতে টাইম লাগে। আমাদের সেন্টারে 3 ঘন্টায় আমরা 15-20টা কেস ইজিলি নামিয়ে দিই, কিন্তু 15-20টা কেস জায়গায় জায়গায় গিয়ে করতে গেলে সারাদিন শেষ করেও করতে পারবো না। এটা বুঝতে হবে। আমাদের তো নিজের জায়গায় হারিয়ে গেছি, 1 মাস থেকে ঝুলে যাচ্ছে। আমরা ক্লাবের মধ্যে কাজ করতাম, কোনো গভর্নমেন্ট প্রেমিসেসও না, ওরা ক্লাস করতে দিয়েছিল, আজকে বলছে না তোমরা করতে পারবে না। রাস্তায় তো ট্রিটমেন্টগুলো হয় না, আমরা জায়গা খুঁজে বেড়াচ্ছি, কে যদি জায়গা দেয় এর কাছে যাচ্ছি, ওর কাছে লেটার দিচ্ছি, নো রেজাল্ট টিল নাও। 1 মাস হতে চলছে। আজকে ডেট এরকম হয়ে গেছে, রাত্রেবেলা ঘুমানোর সময় মনে হয় আজকে কটা বাঁচালাম। অবলা জীবের মুখে ভাষা নেই, তবু আছে ভালোবাসা। তাদেরও তো মন আছে, আছে বাঁচার আশা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমাদের পডকাস্টে যিনি অতিথি আছেন তিনি অবশ্যই পশুপ্রেমিক এবং মালদা জেলার অ্যানিমেল কেয়ার ইউনিটের উনি প্রেসিডেন্ট এবং ফাউন্ডার। আজকে আমাদের মধ্যে আছেন স্বরূপ চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। ওনার কাছ থেকে আজকে শুনে নেব অ্যানিমেলদের উপর যে অত্যাচার হয় বা তাদেরকে কিভাবে কেয়ার করা হয়, তাদের কেয়ার করার যে স্ট্রাগল, ওনাদের কী ধরনের কর্মসূচি থাকে, সেই সমস্ত ব্যাপারে। তাহলে আমাদের মূল পর্বে ঢোকা যাক। আচ্ছা, আমি আপনার মুখ থেকেই আপনার একটু এই অ্যানিমেল কেয়ার ইউনিটের সম্বন্ধে জানতে চাই। অ্যানিমাল কেয়ার ইউনিট একটা আইডিয়া ছিল যে একটু সেই সাবজেক্টটা নিয়েই, যে আপনাকে মানবিক হওয়ার জন্য কোনো পথে চলতে গেলে বা কিছু মুষ্টিময় লোকজন যাদের চিন্তাধারণা হয়তো আপনার সঙ্গে ম্যাচ করবে, সেই বিষয়ে রাস্তায় চলা। তো ওয়াই অ্যানিমাল? এই জন্য কারণ আমার কোনো একটা জায়গাতে গিয়ে আমি সে ধাক্কাটা পেয়েছিলাম যেখানে আমার মনে হয়েছিল যে এই অবলাগুলোর জন্য কিছু হওয়া উচিত বা হওয়া দরকার। আর সত্যি কোনো একটা বাচ্চা আমার চোখের সামনে উইদাউট ট্রিটমেন্টে মারা গেছিল। তো আমি ভাবলাম যে এদের পিছনে করতে তো কোনো ক্ষতি নেই। আমি নিজেও একটা মেডিকেল লাইনের মধ্যে ছিলাম দীর্ঘদিন যাবৎ, আচ্ছা, সে সোর্সেই কিছুটা জানা, কিন্তু অ্যানিমালস হিউম্যান তো সবাই সেম নয়। তাই আজকে 10 বছর আগে কথা বলছি, সেই সময় একটা ইনসিডেন্টের জন্যই ভেবেছিলাম যে শুরু করা যাক, দেখা যাক। তখন একা ছিলাম, আজকে 24,000-এর ফ্যামিলি। 24,000-এর ফ্যামিলি? হ্যাঁ, অলমোস্ট। ফেসবুকে আছে। বাপরে, মানে বহু জায়গা থেকে তাহলে আপনার কাছে মানে ফোন আসে এই ব্যাপারে সাজেশন নেওয়ার জন্য? দেখুন, আমি জানি না অ্যানিমেল লাভার অর অ্যানিমেল অ্যাক্টিভিস্ট আপনি কী নামে আমাকে ডাকবেন, বাট আমার মনে হয় আমি অ্যাজ এ হিউম্যান হিসাবে কাজ করি। হিউম্যান উইথ হিউম্যানিটি দুটোই থাকা উচিত প্রত্যেকটা মানুষের মধ্যে। এমন নয় যে আমি ছাগলকে ভালোবাসবো না, আমি কুকুরকে ভালোবাসবো, এরকম নয়। প্রত্যেকটা প্রাণীর প্রতিই আপনাকে রাখতে হবে। কিন্তু আপনি শুনবেন যে অনেকজন রোস্টারদের দেখবেন যে অনেকে আবার ট্রোল করে, এই কুকুর ভালোবাসে, মুরগি কেটে কুকুরকে খাওয়ায় বা মাংস কেটে খাওয়ায়। এটা বলতে গেলে একটু অদ্ভুত ধরনের ব্যাপার হবে যে কোনটা ডোমেস্টিক আর কোনটা ডোমেস্টিক না, কোনটা থেকে সরকারের ফায়দা আছে, কোনটা থেকে ফায়দা নেই। তো যেটা থেকে সরকারের ফায়দা আছে সেটা তো আপনি খান বা না খান বাজারে কাটবেই। আপনি কি করতে পারেন? আপনি নিজে বন্ধ করতে পারেন।
আর ওরা তো কার্নিভোরাস, ওরা মাংসাশী বিশেষ করে, ওদেরকে তো নিরামিষ খাওয়ানো যাবে না। ফর দ্যাট রিজন আমাদের এটা কিছু করতে হয়। তবে মানে ওই জিনিসটা পুরোটাই ভুল যে অ্যানিমাল লাভার মানে কুত্তা প্রেমী হয়। আমাদের কাছে সেটাই। সব রকম প্রাণী এক সেম। আপনাদের তো বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে গিয়ে অ্যানিমেলদেরকে রেস্কিউ করতে হয়। তো এরকম একটা রেস্কিউয়ের ইনসিডেন্ট শোনান, যেটা রেস্কিউ করতে গিয়ে আপনারও মানে প্রচণ্ড ডেঞ্জারাস, মানে একটা থ্রিলিং ব্যাপার এসেছিলো বা ভয়ের ব্যাপার এসেছিলো যে এখানটাতে আপনি রেস্কিউ করতে পারবেন কি না। থ্রিল আনকাউন্টেড আছে, মানে এগুলো তো ভোলার নয়। কারণ আপনি তো আমাকে জিজ্ঞেস করেন কোন পাড়ায় কোন কুকুর আছে আর কোন কুকুরের কবে কী রোগ হয়েছিল, সেটা আমার মনে আছে, কারণ আমি 10 বছর থেকে কাজ করছি। আর কোন পাড়াতে কোন ফিরোসাস ডগ আছে, কোন পাড়াতে কোনটা লালু ভুলু আছে, এগুলো জানি। আর থাকলো দেখুন আমাদের এমন হয়েছে যে না, আমি শুধু ডগের ব্যাপারে বলছি না, আমি বলছি যে যে কোনো animal তো? রেস্কিউ করার একটা ইনসিডেন্ট। রেস্কিউ করা ইনসিডেন্টের মধ্যে বেশিরভাগ আছে ষাঁড় গরুই বেশি আছে। কারণ এমন হয়েছে যে একটা 50 ফিট বা ডেপথের মধ্যে ষাঁড় পড়ে গেছিলো। আর এই ক্ষেত্রে বেস্ট ডিপার্টমেন্ট আমার মনে হয় যে ফায়ার ব্রিগেড। আমরা আজ পর্যন্ত ফায়ার ব্রিগেডের কাছে যখন কল করেছি, ওরা সঙ্গে সঙ্গে দৌড়ে এসছে, গ্রামগঞ্জ হোক যেখানে হোক। যেখানে আমরা ফায়ার ব্রিগেড পাইনি, একটা বহুত ডেপথ কুয়া আছে, আমি আপনাকে পরে ভিডিওটা দেখাবো। আমাদের ছেলেকে, আমাদের হার্নেস আছে, ওই কুয়াতে নেমে 3বার ডগ রেস্কিউ করতে হয়েছে, পরপর 3বার। এতটাই বড় কুয়া ওটা, যে ওটা ঢাকারও ব্যবস্থা নেই, অনেক বড়। সেটা আছে আমাদের সেই স্টেশন পার করে ওই ইংলিশ মিডিয়াম স্কুলটা, ওই দিকটাতে নর্থ পয়েন্ট স্কুল পার করে ওই দিকটাতেই কুয়াটা আছে। তো আমি ওখানে প্রধানকে অনেকবার রিটার্ন দিয়েছিলাম, কিন্তু এখনও মনে হয় খোলাই আছে, আই হোপ। তারপরে আরও একটা কেস ছিল, যেটা হচ্ছে ডিজেল সেট পার করে একটা 200 কিলোর ষাঁড় অ্যাক্সিডেন্টে পড়েছিল। তো তাকে ওঠানো, ওখানে ক্রেন যাওয়া সম্ভব না। তো ফায়ার ব্রিগেডের 8 জন টিম মাঝরাতে, সম্ভবত মাঝরাতে, রাত্রি 2:30 3টা হবে তাও। কারণ বেশিরভাগ টাইমে আগে আমাদের সেন্টার ছিল না যখন, তখন আমরা প্রত্যেক দিন রাত্রি 3টা 3:30 পর্যন্ত ট্রিটমেন্ট করেই বাড়ি আসতাম নিজেদের ভাড়া বাড়িতে। তো এক্সাইটমেন্ট তো সব কিছু, মানে মেন এক্সাইটমেন্ট তো এটা যে আজকে ডেট এরকম হয়ে গেছে, রাত্রেবেলা ঘুমানোর সময় মনে হয় আজকে কটা বাঁচালাম, এটা একটা অ্যাড্রিনালিন রাশ। আর ওটাও সব থেকে বেটার জিনিস যে আই বেট যে আমার নিজের প্রাউড ফিল হয় যে আমরা এমন এমন কেস যে জায়গায় গিয়ে হাত তুলে দিয়েছে, সেই কেসগুলো আমাদের কাছে রিকভারি হয়েছে। সেটা হয়তো আমি অন্য টাইমে আপনাকে একটা স্টোরিটা বলবো। বাট অ্যাড্রিনালিন যেটা আপনি বললেন যে কী এমন মনে আছে, স্নেক রেস্কিউ থেকে শুরু করে আপনার ষাঁড় শুরু করুন বা কুকুর, গভীর গভীর গর্তে পড়ে যেতে গেলে তখন গলায় ফাঁস দিয়ে ওঠানো যায় না, তখন মানুষ নামিয়ে নামতে হয়, কখনো নিজে নামতে হয়, কখনো এতটা জল ড্রেনের মধ্যে নেমেও কুকুর রেস্কিউ করতে হয়েছে, হ্যাঁ, কখনো মানে নদীর মধ্যে গিয়েও কুকুর রেস্কিউ করতে হয়েছে। তো এগুলো আনকাউন্টেড। এত কিছু করার পরেও শুধুমাত্রই কি শুধু মানে ওই ফেসবুকে লাইক আর মানে মুখের কথাতে ভালোবাসা, এতটুকুটাই মানুষের কাছে পাও না? এতদিনের কর্মজীবনে কি মনে হয় সব থেকে বড় পাওনা হচ্ছে অ্যাওয়ারনেস। সব থেকে বড় পাওনা করা গেছে, আই বেট, আমার মনে হয় এটা। কারণ আপনি আজ থেকে 10 বছর আগে কটা লোককে দেখেছেন রাস্তায় বিস্কুট খাওয়াতে? সেটাও তো কেউ করতো না, আজকে খাওয়াচ্ছে। হ্যাঁ, তবে পাড়াতে 10 জন যদি থাকে, তার মাঝখানে 3 জন নিউট্রাল, তাদের কিছু যায় আসে না কুকুর আছে কি নেই। 2 জন হচ্ছে হেটার্স, আর 5 জনকে পাবেন আপনারা তারা ভালোবাসে। এই 5 জন একটা টাইমে 1 জন ছিল, 4 জন ইনক্রিজ হয়েছে। খারাপ না ডেটাটা। আমার টাউনের মধ্যে অন্তত আমি এটা বলতে পারি যে আমার টাউনের মধ্যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রুয়েলিটির ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। আগে ক্রুয়েলিটি মানে কী ছিল? লাঠি দিয়ে মেরে দেওয়া, এই করে দেওয়া, ওই করে দেওয়া। এখন ক্রুয়েলিটির ডেফিনেশন হয়েছে আমি এক্সপেন্সিভ ডগকে বাড়িতে কিনে নিয়ে আসবো ফর সুইং পারপাস, অ্যান্ড তারপর তাকে ছাদের উপর বেঁধে রেখে দেবো, রোদের মধ্যে জল দেবো না, খাবার দেবো না। যখন ও ছোটো ছোটো পাপ্পি থাকবে, ওকে কোলে করে নিয়ে গিয়ে রাস্তাকে ঘোরাবো, দেখো আমার কাছে এই ব্রিড আছে, আমি 30,000 টাকা দিয়ে কিনেছি, ক্যান সার্টিফিকেট আছে কি না নাই কিছু জানি না, ভ্যাকসিনেশন রেকর্ড আছে কি না জানি না। বাট যেই ও 7 মাস 8 মাস 10 বছর হয়ে গেলো, বড়ো হয়ে গেল, বাচ্চাদের খেলা মিটে গেল, দেন হয় অ্যাবান্ডনেড, না হলে ছাদের উপরে, তার গ্রুমিংয়ের কোনো ব্যাপার নেই, কিছু নেই, প্যাথেটিক। আর ওইটা যে রেস্কিউ করে অন্য কোথাও দেওয়া যাবো, সেটাও কোনো জায়গা নেই মালদা ডিস্ট্রিক্ট। সেটাই অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে দেখেছি এরকম, মানে আমি দেখেছি আমার পার্সোনালি দেখা বিষয় যে একটা ডগকে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র তাকে ব্রিডিং করানোর জন্য, মানে ব্রিডিং করে করে তার শরীরে
মানে শেষ হয়ে গেছে প্রায় শরীরের, শুধু ওই বাচ্চা বের হয়, বাচ্চাগুলো বিক্রি করা হয়, কিন্তু যে মা দিচ্ছে বাচ্চাগুলোকে তার উপর কোনো রকম ট্রিটমেন্ট নেই, এমন একটা সময় আসছে তাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। এটার অ্যাকচুয়ালি নিয়ম আইন থাকলেও সেটা যে প্রপার ইমপ্লিমেন্টেশন নেই, এর থেকে বড় এক্সাম্পল আপনার হতে পারে না। কেন বলছি? ইললিগাল পেট শপ রুল আছে একটা, সেই হিসাবে আপনি যদি পেট শপ চালান তো আপনাকে লাইসেন্স নিতে হবে AWBR কাছ থেকে। আমার মনে হয় না মালদার মধ্যে একটা থেকে দুটোর বেশি কারো কাছে এইটা মানে AWBR থেকে লাইসেন্স পাওয়া কেউ ব্রিডার। ব্রিডিং এখন হয়ে গেছে টাকা কামানোর একটা জায়গা। অথেন্টিক ব্রিডিং মানে হচ্ছে প্রপার মা বাবা তাকে ঠিকমতো খাওয়ানো দাওয়ানো করে নিয়ে ন্যাচারাল ওয়েতে যে বাচ্চাটা হয়, সেই বাচ্চাটাকে যদি যে কোনো পারপাসে আপনারা রাখেন, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আপনি শুধুমাত্র সেই মা কুকুর আর বাবা কুকুরকে রেখেছেন, 2 মাস 3 মাস করে ব্রিডিং করেই যাচ্ছেন, এটাকে ক্রুয়েলিটি বলে। আর এটা একদম পানিশেবল অফেন্স অ্যাজ পার প্রিভেনশন অফ ক্রুয়েলিটি অ্যাক্ট 1960 আন্ডারে। এটা পানিশেবল? একদম পানিশেবল, আচ্ছা, একদম। আপনি এটাকে টর্চার বলে। হ্যাঁ তাই তো। এটা যদি মানে কেউ তার উপর দিয়ে আমি বিজনেস করে যাচ্ছি, সমানে বিজনেস, শুধু বিজনেস না, মানে তার উপর শরীরের সমস্তটা নিয়ে নিচ্ছি, কিন্তু তাকে কিছু দেওয়া হচ্ছে না ট্রিটমেন্ট। অ্যানিমালসদের প্রোটেকশনের এগেনস্টে আমাদের মানে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু দ্য অ্যানিমালস অ্যাক্ট 1960-তে ইমপ্লিমেন্ট হয়েছিল। সেই সময়ের ফাইনের অবদান ছিল একটা, তো ফাইনটা খুব যৎসামান্য, 50 টাকা 100 টাকা। 1960 সালে সে সময় সাইকেল পাওয়া যায় ওই টাকাতে। হ্যাঁ, বাট ওটা অ্যামেন্ডমেন্ট হয়ে সেটা উঁচু লেভেলের এখন পর্যন্ত যায়নি। সেটা ইম্প্রোভাইজ হয়েছে বিএনএসে। আগে ছিল IPC 428, 429 ধারা, যেখানে আপনি কোনো প্রাণীকে আঘাত করলে, তাকে বিষ প্রয়োগ করলে, মেরে দিলে, কাটলে আপনার ওপর জেল কিংবা ফাইন হতে পারে 6 মাস পর্যন্ত। কিন্তু সেই অ্যামাউন্টটা ছিল খুব স্লো। তো সেখানে কি হতো, সেখানে হয়তো যদি কেস হতো, কোর্ট পর্যন্ত যেত, যে লোকটা ভাবছে যে মানে আমাদের ক্ষেত্রে হয়েছে, আমরাও করেছি এই জিনিসটা, আমরা কেস করেছি, লাস্টে 2.5 বছর পর লোকটা এসে আমাদের পায়ে ক্ষমা চেয়েছে, তারপর আমরা কেস উইথড্র করেছি। আচ্ছা, মানে তাকে শিক্ষা দেওয়া হয়েছে, শিক্ষা পেয়েছে। শিক্ষা ওকে বারবার করে যেতে হবে, তো মানে ওকে বেল পেয়ে গেলেও ওকে গিয়ে হাজিরা দিতে হবে। এখন BNS 325 ধারা অনুযায়ী যেটা হয়েছে, সেখানে বলছে এই সেম জিনিসগুলো যদি আপনারা করেন তো ইট ইজ পানিশেবল অফেন্স। ডিপেন্ড করছে জাজ সাহেব সেটা কী করছে, জাজ সাহেব কী রায় দিচ্ছে। হতে পারে সে 1 লাখ টাকা ফাইন করলো, হতে পারে সে 100 টাকা ফাইন করলো, কিংবা জেল করলো 5 বছরে। তো আইন আছে। আর সেটা আপনি মানে ব্রিডিং করতে গিয়ে করুন, ইন্টেনশনালি করুন, কিংবা রাস্তায় যেতে যেতে একটা কুকুর দেখতে পেলেন, ফট করে গাড়ি উঠিয়ে দিলেন, মেরে দিলেন ওকে, সেই ক্ষেত্রেও হয়। আর এটা আমরাও করতে পারি, আমরা করি না। আমরা চাই যে আপনারাও ভালো থাকুন, মানুষও ভালো থাকুক, অ্যানিমালসগুলো ভালো থাকুক। আমরা আপনাকে বলতে চাই যে এটা আইন আছে, চাইলে আমরা এটা করতেই পারি। আমরা আগেও করেছি, প্রচুর কেস করেছি। হ্যাঁ, স্ট্রিট ডগ আগে ছোটোবেলায় দেখতাম, মানে বাড়িতে আমরা স্ট্রিট ডগ পুষতাম, 1-2টা করে লালু হলু থাকতো। হ্যাঁ, কিন্তু এখন এই অ্যারেস্ট্রোকেট ব্যাপারটা এসে স্ট্রিট ডগটা আমরা ভুলে গেছি অনেক ক্ষেত্রে। অনেক বিদেশি কুকুর বাড়িতে পোষা হয় এবং স্ট্রিট ডগগুলোকে তাদের থেকে অনেকটা দূরে রাখা হয়। মানে আর একটু যদি অ্যাওয়ারনেস আনা যায় যে স্ট্রিট ডগকে পোষার, তাহলে মানে এটা কি ধরনের কি ব্যাপার করে। অ্যাকচুয়ালি যারা অ্যাওয়্যার হতে চায় তারা নিজে অ্যাওয়্যার হবে, তাদের ইন্টারেস্টটাকে ক্রিয়েট করার জন্য। আমার মনে হয় এটা কোনো ম্যাটার না যে আপনি ব্রিড ডগ পুষছেন না স্ট্রিট ডগ। আমার কাছে ম্যাটারটা করে যে আপনি কোন কম্প্যাশন নিয়ে পুষছেন। এমনও তো হতে পারে যে আপনি কিনলেন না, এমন তো হতে পারে যে প্রচুর ব্রিড ডগ আছে, কেউ রাখতে পারছে না, তাকে দত্তক নিয়ে নিন। এটাও তো একটা কম্প্যাশন, এটাও তো একটা ভালোবাসা, তাই না? এমন তো না যে স্ট্রিট ডগকে ভালোবাসবেন না ব্রিড ডগকে ভালোবাসবেন, বা ব্রিড ডগকে ভালোবাসবেন স্ট্রিট ডগ। অ্যানিমাল ইজ অ্যানিমাল, স্পিসিস ডিফারেন্ট হতে পারে। আর সেটা যদি ন্যাচারাল ওয়েতে হয়, আই থিঙ্ক দিস ইজ বেটার। কারণ কুকুরের মা তো আপনাকে দাম ডিসাইড করতে পারেনি না। আপনি এখন মেলাতে গিয়ে একটা পুতুল যেমন কিনে নিয়ে আসেন, আর আপনি যদি ভাবেন যে কুকুরটাকে আমি কিনে নিয়ে আসবো সেই প্যাশানে। আমার এই কথা থেকে বলতে বলতে একটা অবাক হওয়ার মতো কথা মনে পড়লো। আপনাকে বলি, আমি একটা দেশি কুকুর হয়তো অ্যাডপ্ট হয় না, তখন বলে নোংরা হ্যান ত্যান হয়ে যাবে। আপনার মনে কি হতে পারে যে একটা ল্যাব কুকুরের কতবার অ্যাডপশন হতে পারে আপনার আইডিয়াতে? হ্যাঁ, আমার এতে একদমই 23 টাইমস। 23 টাইমস, মানে বাড়ি চেঞ্জ করলেও? বাড়ি চেঞ্জ 23 টাইমস বাড়ি চেঞ্জ হয়েছে মালদাতে। অ্যান্ড আমি মানে
বলে আপনাকে বোঝাবো না, দরকার থাকলে আমি কোনদিন ওই ধারাটাকে আমি সামনে আনতে পারি। দ্যাট ইজ ভেরি স্ট্রেঞ্জ থিং যে কেউ মালদার বুকে কুকুরকে নিয়ে থাকবে বলে নিজের বাড়ি ছেড়েছে, আচ্ছা, কুকুরকে নিয়ে থাকবে বলে তার ওয়াইফ পয়জন খেয়ে নিয়েছে। আরে বাপ, হ্যাঁ, কুকুরকে নিয়ে থাকে বলে সে ভাড়া বাড়িতে গিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে এখন 1 নম্বর কলোনিতে থাকে, বাট সে কুকুরকে ছাড়েনি। সে 23 টাইমস ওই কুকুরটাই লোকের বাড়ি বাড়ি গিয়েছে, বলছে কেউ কামড়াচ্ছে, কেউ এই করছে ওই করছে। অ্যাকচুয়ালি ব্যাপার সে ছিল কোথায় জানেন তো, সেই ডগটা ছিল এটা রিহাবে। আচ্ছা, এবার কোনো ড্রাগসে হোক বা কোনো কিছু কারণে এক্স্যাক্ট কজ জানা নেই, তবে ওর মেন্টাল ডিস্টারবেন্সটা তৈরি হয়েছিল প্রচণ্ড, কারণ ও কানেও শুনতে পেত না যখন ও পাওয়া গেছিল। ওকে ইভেন রাস্তাতে ছেড়ে দেওয়া হয়েছিল আমাদের বাইপাসের ধারে, 4 দিন ধরে খুঁজে খুঁজে তারপর তাকে বার করা হয়েছে। তো দের ইজ অনেক স্টোরি আছে এগুলো। আমি একটা ছোটো এক্সাম্পল দিলাম যে এরকম মানুষ আছে মালদাতে, আপনাদের এখানে বিএস রোডেরই মানুষ। আচ্ছা। রিসেন্টলি সুপ্রিম কোর্ট এই ডগ রিমুভাল নিয়ে একটা কোনো বিল পাস করেছে, তো এটা নিয়ে একটু যদি বলেন আমাদের দর্শক। এখন এইটা একটা সিঙ্গেল কোয়েশ্চেন, বাট এটার খুব বড় ডেফিনেশন দরকার, কারণ একটা বলে একটা সোশ্যাল মিডিয়া আর মিডিয়া দুটো খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমাদের লাইফে, আজকে ডেটে মডার্ন লাইফে। সেখানে আপনি ওয়ান লাইনার লিখে দিয়ে পুরো জিনিসটা ডেসক্রাইব করতে পারেন না। আমি প্রচুর এরকম দেখলাম, বহু জায়গাতে দেখলাম যে তারা ওয়ান লাইনার, সুপ্রিম কোর্ট কুকুর রিমুভ করতে বলে দিয়েছে। অ্যাকচুয়ালি ঘটনাটা শুরু হয়েছিল সুমোটো কেস নিয়ে, এমন না যে এই ব্যাপারটা নিয়ে কেউ কমপ্লেন করেনি। দিল্লির মতো জায়গাতে যেখানে আজকে রাস্তায় বেরোতে গেলে পলিউশন একিউ কত হাই আছে, সেটা একদিনে তৈরি হয়নি। আপনি আনকন্ট্রোলডভাবে সব কিছু চালিয়েছেন। মানে একটা কথা আছে না যে বাঘ মেরে আগে রাজারা ঘরের মধ্যে চামড়া রাখতো, চামড়া ঝুলিয়ে রাখ। আজকের দিনে তাকে সংগ্রহ করবো। মানে মানুষ হচ্ছে ডেস্ট্রয়ার, মানুষ ক্রিয়েটার না। মানুষ আজ পর্যন্ত যা যা তৈরি করেছে সব নষ্টই করেছে, বন জঙ্গল থেকে শুরু করে। আর কার বেটারমেন্টের জন্য ভাই? নিজের বেটারমেন্টের জন্য। নিজেকে পাবলিশ, নিজেকে প্রথমে এসি তৈরি হলো, সেখান থেকে গ্যাস বইয়ে বলছে না ওজন স্তরের মতো হোল হয়ে যাবে, এখন আবার গ্যাস চেঞ্জ করে দিল। হ্যাঁ, কালকে বলবে যে ভাই এসি চালাবো না, ইলেকট্রিকের চলে আসো। এবার ইলেকট্রিক চালাতে যাবে, তখন বলবে কয়লা পোড়াতে হবে। অ্যাকচুয়ালি এরা ফাইন্ড করতে পারছে না অ্যাকচুয়াল ওয়েটা কী, কোন ওয়েটা ঠিক। আর ব্লেমগুলো আসছে যারা বলতে পারে না তাদের উপরে। তো ফ্যাক্ট হচ্ছে এটা যে সুপ্রিম কোর্টে সুমোটো কেস হয়েছিল, একটা বাচ্চাকে কামড়ে দিয়েছিল, কামড়ানোর ফলে বাচ্চাটা মারা যায়। সেখানে বলা হয় নাকি রেবিজে মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি রেবিজে মারা যায়নি। যদি আপনি স্টোরিটা হান্ট করেন, যেটা নিয়ে সুমোটো কেস হয়েছিল, সেটা হেমারেজের জন্য হয়েছিল, নাকি ডগ বাইটের জন্য। আচ্ছা, আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন আছে যে আজকে আমাদের রেবিস ভ্যাকসিন উপলব্ধ আছে। আজকে শুধুমাত্র রেবিস ভ্যাকসিন শুধুমাত্র দেওয়া হয় না, প্রপার টাইমে রেবিস ভ্যাকসিন দেওয়া হয়, 4 ডোজ অফ রেবিস ভ্যাকসিন, সাথে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। আর এটার পদ্ধতিটা কী আছে, এই জিনিসটা যতক্ষণ না ক্লিয়ার হবে আপনার সুপ্রিম কোর্টের কথাটা বুঝতেই পারবো না। সুপ্রিম কোর্টে এটা নিয়ে অনেক তর্ক হয়েছে, অনেক দিন ধরে চলেছে, 6 মাস ধরে এটা চলেছে। বিপক্ষ পক্ষ কথা বলেছে যে না, বাচ্চাগুলোকে কামড়ে দিচ্ছে, বাচ্চা দেখুন হয়, ডগ বাইট হয়, এটা ইগনোর করা হয় না। কী কন্ডিশন হয়, কী সার্কামস্টেন্সেসে হয়, আর কোন জায়গায় হয় না। লাইক আমি একটা ছোটো এক্সাম্পল দিই, উইথ 10 ইয়ার্সে আমি যদি পার ডে 10টা করে কেস দেখি না, তাহলে আমি আজ পর্যন্ত 1 লাখ কুকুর তো ঘেটেছি। স্ট্রেঞ্জ থিং ইজ দ্যাট যে আমি আজ পর্যন্ত কোনো দিন একটা ডগের কামড়ও খাইনি, নট আ সিঙ্গেল বাইট। আমি কুকুর ধরেছি, ঘেটেছি, ট্রিটমেন্ট করেছি, বার্তন করেছি। প্রত্যেক মাসে আমি প্রি ভ্যাকসিনেশন নিই, প্রত্যেক বছরে। আচ্ছা, একটা হয় প্রি ভ্যাকসিনেশন, যেটা আপনার ভাইরাস শরীরে আসার আগে, কারণ আমি অনেক ডগস ঘাটি, কন্টামিনেট হওয়ার চান্সেস থাকে, সেইখানে প্রিভেনশন নিয়ে রাখাটা উচিত। যারাই কাজ করে তারা একটা 3টে ডোজ হয় প্রি ভ্যাকসিনে, সেটা নিয়ে নেওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন, আমি আমার মেডিকেল কলেজের ডেটা বলছি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডেটা আমি খুব সার্চ করেছি, 30%, 100% মধ্যে 30% এরকম মানুষ আছে যারা ফুল কোর্স অফ ভ্যাকসিন নিয়েছে। আচ্ছা, 4 ডোজের মধ্যে কেউ 2টো নিয়েছে, কেউ 1টা নিয়েছে, বা টাইম ইনকমপ্লিট নাই। এবার একটা ডেটা সুপ্রিম কোর্টের কাছে গেছে যে এত লক্ষ মানুষ ডগ বাইটসের আক্রান্ত, সেটাকে কিন্তু ডিভাইড করে দেওয়া হয়নি যে এটা কি এত ডগ বাইটই শুধু। আমি কেন এই প্রশ্নটা করছি, আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যখন হসপিটালে যাচ্ছেন, কোনো ডগ বাইট, ডগ স্ক্র্যাচ, ডগ লিকিং, হোয়াট এভার ইট ইজ, সেখানে কি মেনশন করা হচ্ছে উপরে কোনায় প্রেসক্রিপশনে? ইফ ডগ স্ক্র্যাচ, ওটা মেনশন ডগ বাইট। আচ্ছা, বাড়ির ডগ কামড়ালো না রাস্তার ডগ, মেনশন থাকে না। আচ্ছা,
ওটা খেলার ছলে কামড়েছে নাকি ইয়ে, বা ওই কুকুরটা কি পাঁচটা কোনো ভ্যাকসিন দেওয়া ছিল, এগুলো কিছু মেনশন হয় না। আগে তো এটাও হতো না, আগে কি হতো, ভ্যাকসিন ডোজ কাউন্টিং হতো, মানে আপনার হুম। 5টা ভ্যাকসিন হয়েছে, হ্যাঁ এটা আমি বলছি না, এটা দিল্লিতে আরটিআই করা হয়েছিল, আরটিআই ডেটা, এইমসে আরটিআই করা হয়েছিল, সেই ডেটাও আমি আপনাকে প্রোভাইড করতে পারি। সেখান থেকে বলা হয়েছে যে ভ্যাকসিন ডোজ কাউন্টিং হয়েছে ডোজের উপর, মানে ডগ বাইট কাউন্টিং হয়েছে অ্যাজ পার ডোজ। হুম 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 তো আপনি যদি 4টে ডোজ নেন তাহলে আপনাকে 4টে বাইট হয়েছে, হুম। তো মাল্টিপ্লাই বাই 4। হ্যাঁ তো এখানে একটা বড় ম্যানিপুলেশন, এটা একটা বড় কোট করে। অ্যাকচুয়াল ফাইন্ডিংসটা হচ্ছে এটা যে হ্যাঁ কুকুরের সংখ্যা বেড়েছে, এগ্রিড। কেন বেড়েছে? 2001 সালে আমাদের ইন্ট্রোডিউস হয় এবিসি রুল 2001। হ্যাঁ ইমপ্লিমেন্টেশনের জন্য কি বলেছিল এডব্লিউবি, অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া বলছে আপনার এরিয়া থেকে আপনি কুকুর তোলেন, 70% ডগসকে আপনি বার্থ কন্ট্রোলের আওতায় আনেন। যদি আমরা র্যান্ডামলি এটা করতে থাকি, উইদিন 10 ইয়ার্সের মধ্যে সেই পপুলেশন রিডিউস টু 30% টু 40%। এটা কে করবে? গভর্নমেন্ট, অ্যানিমাল রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। সেটা ওনারা ফলো করেন? নো, হয়নি ওয়েস্ট বেঙ্গলে, আচ্ছা। ভেরি ফিউ প্লেসেস হয়েছে। আপনি যদি এক্সাম্পল দেখতে চান তাহলে আপনি যান দার্জিলিং, আচ্ছা হাউ দে ম্যানেজ। সিকিমের মধ্যে প্রত্যেকটা গাড়ির মধ্যে স্টিকার লেখা থাকে বি কাইন্ড টু দ্য অ্যানিমালস, যদি না লেখেন 500 টাকা ফাইন হবে। যারা ওখানকার লোকাল আছে মারতে পারবেন না, ওখানে প্রপার ওয়েতে ভ্যাকসিন বার্থ কন্ট্রোল হয়। আপনার ওখানে কেনাইন শেল্টার আছে, গুডউইল শেল্টার আছে, ওখানে কন্টিনিউয়াসলি বার্থ কন্ট্রোল চলতেই থাকে। এখানে 5 বছরে 72টা অপারেশন, আর প্রাইভেট এনজিওয়ে আমরা 1800+ অপারেশন আমরা করেছি। ডিফারেন্স, ডাক্তারের অভাব হতে পারে, পরিকাঠামোর অভাব হতে পারে, কিন্তু এটা যদি 2001 সাল থেকে মেনটেন হতো তাহলে কি এত রাস্তা কুকুর থাকতো, ঘুরতো না। তাই তো। আপনার সুপ্রিম কোর্ট বলছে যে মেন কিছু পাবলিক প্লেস থেকে কুকুরকে সরিয়ে নিতে হবে। এতটা তো আপনি পেপারে দেখছেন, কিন্তু আপনি পুরো রিপোর্টটা পড়েননি। ওখানে লেখা আছে আপনি তখনই কুকুরকে পিক করতে পারবেন, মানে পিক করতে হবে আপনাকে, পিক করার পর আপনাকে তাকে স্টেরিলাইজেশন করতে হবে, মানে বার্থ কন্ট্রোল করতে হবে, ভ্যাকসিন করতে হবে, এবং তাকে পার্মানেন্টলি শেল্টারিং করতে হবে। আপনি ভাবুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা সরকারি বা হতে পারে, Veterinary- শেল্টার হতে পারে? সরকারি শেল্টার কটা হতে পারে? সরকারি সেল্টার তো একটা একটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার ক্যাপাসিটি 200 থেকে 300। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোথায় আছে এটা? কলকাতা ধাপা। আচ্ছা, মানে ওয়েস্ট বেঙ্গলে পুরো কুকুরকে ওই কলকাতা চত্বরেই থাকে এরকম মানে সরকার মনে করে? আমার ঠিক জানা নেই এটা জিনিসটা, তবে controversial। হ্যাঁ এটা মানে অ্যাজ এ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। হ্যাঁ, এটা তো controversial যেটা question। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, তো আমাকে বলতে হবে আমাকে এবিসি ইউনিট বানাতে হবে যেখানে কন্টিনিউয়াসলি বার্থ কন্ট্রোল প্রোগ্রাম চলবে, দেন ওকে ভ্যাকসিনেশন করে নিয়ে শেল্টার পাঠাতে হবে। ভেরি শেল্টার। ইউ ক্যানট পিক ওয়ান ডগ অ্যান্ড থ্রো হেয়ার এন্ড দেয়ার, এটা করতে পারেন না, এটাকে বলে রিলোকেশন। রিলোকেশন ইজ ইলিগাল। তারা তো- আপনি কোনো জায়গার কুকুর গুঠিয়ে নিয়ে অন্য কুকুর কোনো পাড়াতে ছাড়তে পারেন না, অন্য কোথাও ছাড়তে পারেন না। সে তো ওখানে এটা থাকতে পারবে না। থাকতে পারবে না, তার থেকে বড় সমস্যা হচ্ছে ওই কুকুর ফেরোসিকে বাইট করতে পারে, হ্যাঁ, কারণ এটা এরিয়া, কুকুর নিজের এরিয়া ছেড়ে বেরোয় না, আর অন্য কোনো কুকুরকে ঢুকতেও দেয় না নিজের ঢুকতেও পাড়ায়। দেয় না। আপনি অন্য পাড়ায় ছাড়বেন, সে তো ভ্যাগাবনায় ঘুরবে। হুম। এবার ও তো ভয় পেয়ে লুকিয়ে থাকবে, ওর সামনে যাকে পাবে তাকে বাইট করতে পারে, তো আপনি তো রিক্সা বাড়িয়ে দিচ্ছেন। এটা হয়েছে অনেকবার, বহুবার। সেকেন্ড পয়েন্ট, আমি দেখছি কিছু হাউজিং কমপ্লেক্স, কিছু সোসাইটি ডগ রিমুভ করো, ডগ রিমুভ। আরে আপনি ওখান থেকে লোকাল ডগ যাদেরকে ভ্যাকসিন করা আছে, বার্থ কন্ট্রোল করা আছে, আপনি ওদেরকে বার করে দিতে চাইছেন, তো ভ্যাকেট থাকবে না ওই জায়গাটা, কোনো না কোনো না কোনো কুকুর- জায়গা থেকে আসবে, আর হয়তো শেষ ফেরোসাস, হয়তো বাইট কাউন্ট বাড়িয়ে দিল। হুম। তো সুপ্রিম কোর্ট এই জন্য বলছে, সুপ্রিম কোর্ট না বলে হয়তো এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে, উই আর ফেলড। মাননীয় সুপ্রিম কোর্ট হয়তো এটাই না বলে বলতে চেয়েছেন যে মেবি আমাদের ডিপার্টমেন্টালে এই জায়গাতে একটা বড় ফেলিওর হয়েছে, তাই জন্য হয়তো এই ডেটাটা বেড়ে গেছে। কিন্তু যারা করার তারা তো ঠিকই করেছে। হ্যাঁ। ভুটান আজকে ডগ ফ্রি, ভুটান ডগ ফ্রি, হ্যাঁ। তারপরে দার্জিলিং, সিকিম, সব এরা জায়গায় তো করছে, অনেক তারা করছে, তো উন্নত। তারা করছে। তারা কিভাবে করছে? দিল্লিতে এত ডগস হয়ে গেছে, ওখানে তো 43-44টা শেল্টার আছে, এই আছে ওই আছে, কিন্তু কারাপশন এতটাই জোর যে কুকুরের সংখ্যা কন্ট্রোল হয়নি। তো আজকে কুকুরের ওপর শাস্তি দিয়ে কি লাভ হবে? আগে আপনাকে তো ইনফ্রাস্ট্রাকচারে জোর দিতে হবে না। আজকে আপনি যদি বলেন যে স্টেশন থেকে আমি কুকুরগুলো উঠিয়ে নিয়ে অন্য কোথাও, আপনি আদেশ দিলেন, আমার মালদায় শেল্টার কোথায়?
এবিসি ইউনিট কোথায়, তাই না? তো অর্ডার হয়েছে কোন জায়গা থেকে? আর আই ডু এগ্রি যে আমাদের ডগ পপুলেশনকে রিডিউস করাটা দরকার। একটা ছোট্ট গলির মধ্যে 12-14টা কুকুর থাকলে তো যতই বড় অ্যানিমেল লাভার হোক না কেন, সেখানকার লোকদেরও প্রবলেম হবে। হ্যাঁ, প্রবলেম তো আর হবে। এটা রিডিউস করা জরুরি, আর এটা খুব প্রম্পটলি করা জরুরি। কারণ আমি 10 বছর পিছনে, 25 বছর পিছনে, 2001 সালে ইন্ট্রোডিউস হয়েছে না, 2023-এ রিভাইজ হয়েছে। হুম তো আমি এটাই বলবো যে স্টেশন চত্বর, হসপিটাল চত্বর, স্কুলের ভেতর ক্যাম্পাস, হ্যাঁ, পাবলিক স্পোর্টস, এই জায়গাগুলোতে যদি সুপ্রিম কোর্ট বলে থাকে যে কুকুর না থাকা উচিত, তো আই ডু এগ্রি উইথ মাননীয় সুপ্রিম কোর্ট। তোমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বোধহয় কোথাও হয়েছিল এরকম কিছু? অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই যখনই এটা দিয়েছিল যে একটা করে নোডাল অফিসার স্কুলের মধ্যে ইন্ট্রোডিউস করতে হবে, আর তাদের দায়িত্ব থাকবে যেন কুকুর যেন টেরিটরির মধ্যে না থাকে, ফর কনফ্লিক্ট যেন না হয়। তো এটার ভালো আর খারাপ দিকটা কিন্তু হেটার্সরা ফাইন্ড করে নেয়। হেটার্সদের কাছে একটা পজিটিভ পয়েন্ট, কুকুর তার হঠাৎ বলেছে ভাগো ভাগো এখান থেকে ভাগো ভাগো, তাই না? এটা করতে গেলে জিনিসটা টেকনিক্যালি রং হয়ে যাবে। আপনি সরাবেন তো অবশ্যই, কিন্তু আপনাকে টেকনিক্যালি করতে হবে, আপনাকে ফিডিং স্পট সরিয়ে দিতে হবে। এই জন্য সুপ্রিম কোর্ট বলেছে ডেডিকেটেড ফিডিং জোন বানাতে, যেটা পাবলিক লোকালয়ের থেকে একটু বাইরে হবে, যেখান দিয়ে লোক যাতায়াত বেশি করবে না। কারণ অনেক সময় কি না, কুকুর খাওয়া দাওয়া করতে গেলে ফাইট হয়ে গেল, মাঝখানে মানুষ হয়তো কবলে পড়ে গেল, সেই মানুষটা কোনো দোষই করেনি, তার তোর কুকুরের প্রতি রাগ হবেই। আর একটা তো মিথ আছেই, কুকুর কামড়ালে বিষ লেগে যায়, সেই চ্যাপ্টারটা নয় পড়ে। তবে হ্যাঁ, সুপ্রিম কোর্ট এইটা বলেছে, ডিরেকশনটা দিয়েছে। তবে র্যান্ডাম এভাবে হয় না, আপনাকে আগে ইনফ্রাস্ট্রাকচার বার করতে হবে, তারপরেই আপনি সুস্থ সবলভাবে দেখতে হবে যে টেকনিক্যালি তারা ঠিক আছে কি না। কারণ একটা শেল্টার বানাতেই তো আপনার কোটি টাকা খরচা আছে, তাকে মেনটেন করা তারও পরে আরও অনেক কিছু খরচা আছে। তো আমার মনে হয় এটা খাতা কলমে হতে পারে, বাট প্র্যাকটিক্যাল লাইফে বহুত টাফ। হওয়াটা তো প্রয়োজন, খুবই প্রয়োজন। বাট ওই যে বললাম যে আজকে মেডিকেল কলেজের মধ্যে কুকুর কি করতে যাবে? ও তো ডাইপার খুঁজতে যায় না, ও থাকছেও এইখানে, থাকছেও যেন এখন খাবারের সোর্স আছে। আপনি খাবারের সোর্স হসপিটালের মধ্যে রাখবেনই না, ওখানে যেখানে আপনার মহিলা রুম আছে তার বাইরেও খাবার সোর্স আছে, কুকুর যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা বড় জিনিস তো দেখার জিনিস হচ্ছে এন্ট্রান্সটা তো ওপেন থাকে, এন্ট্রান্স। হ্যাঁ, আপনি সিল করবেন কি করে? যাওয়া আসা তো করছেই। এবার আপনি মেরে কতক্ষণ ভাগাবেন? মারবেন তো ফেরত আসতে পারে। এটা প্রপার ওয়েতে কোনো কিছু, প্রপার ওয়েতে তো অনেক আগে থেকে আসা উচিত ছিল, আমরা বহুত দিলে। আমরা চেষ্টা করছি এই জন্য যে আমি তো বাইরে থেকে ডাক্তার নিয়ে আসছি, লোকাল ডাক্তারদের হেল্প নিচ্ছি, নিয়ে আমরাও কন্টিনিউয়াসলি বার্থ কন্ট্রোলটা করে যাচ্ছি। এখানে কিন্তু গভর্নমেন্টের কোনো কিচ্ছু দায়িত্ব নেই, আমি নর্মালি পাইনি। আমাদের হ্যাঁ ডেফিনেটলি আমাদের এআরডি অফিসের স্যাররা যারা আছেন বহুত কোঅপারেটিভ, বহুত, কারণ তারা আমাদের ভ্যাকসিন প্রোভাইড করে। আমরা 6 মাস পর আমাদের টাউনের মধ্যে ডগসদেরকে অ্যান্টি-রেবিস ভ্যাকসিনেশন করি, তো রিস্ক ফ্রি, কোনো ব্যাপার নেই। একটু রিমোট এলাকাতে হয় না, হয়তো হয় না, লোকাল টাউনে হয়। আর প্রত্যেক মাসে আমাদের টার্গেট আছে 50টা করে জন্ম নিয়ন্ত্রণ। আমরা ওয়েট করে বসে নিই যে কবে গভর্নমেন্ট করবে, আমরা করছি, চেষ্টা করে যাচ্ছি। অনেক সময় আমাদের কাছে পয়সার অভাবে বিদেশি কুকুর আমরা কিনতে পারি না বা ব্রিড করতে পারি না। অনেকেই তারা চায়, মানে বাচ্চারা বিশেষ করে চায় যে একটা দেশি কুকুর ছানা যদি আমরা পুষি, বাড়ির পাশে বাচ্চা দিয়েছে, 2টো বাচ্চা দিয়েছে, তার মধ্যে একটা যদি পুষি, সে কি প্রিকশন নিবে? মানে এনি কাইন্ড অফ ডগ, বিশেষ করে স্ট্রিট ডগ, আমি স্ট্রিট ডগের কথা তুমি কথা। সব থেকে বড় হাস্যকর জিনিস হচ্ছে এটাই যে আমরা আমাদের দেশীয় যারা ডগস আছে তাদেরকে অ্যাভয়েড করে দিয়ে বাইরের ডগসকে নিয়ে আসি। এগুলো তো আমাদের ব্রিডই না। ফার্স্ট অফ অল, কোন সাইবেরিয়ান হাস্কি সাইবেরিয়াতে ঠান্ডার মধ্যে থাকে, তুমি তোমার বাড়িতে এসে এসিতে রাখছো, এদের লংজিভিটি কী করে হবে? আপনি এক একটা ল্যাব দেখেছেন, সব ওভারওয়েট। একটা মানে খুব কম দেখবেন যাদের ওভারওয়েট না। কেন? জিন মডিফিকেশন হয়ে যায়। তার বাবা মা হয়তো সেরকম মোটাই ছিল, হাঁটা চলা হয় না, কিছু না, এগুলোকে মেনটেন বলে না, এগুলোকে পোষা বলে। যদি হাই পারফরমেন্স ডগ যাকে বলেন, যেটা আমরা জানি, সেটা হচ্ছে স্ট্রিট ডগ। কেন? এরা ডাইজেশন ক্ষমতা উইক হয়ে যাচ্ছে, ড্রেনের জল খেয়ে নিচ্ছে, ঘাস খেয়ে নিচ্ছে, গোবর খেয়ে নিচ্ছে। ছোট অবস্থায় তো পার্বো হতে গেলে ভ্যাকসিনেশন থাকে না, এদের কৃমির ওষুধ খাওয়ানো হয় না। তারপরে দেখেন ইজিলি 14 বছর 15 বছর রাস্তার মধ্যে কুকুর আপনি দেখতে পাবেন, কোনো ভ্যাকসিন দেওয়া নাই, কোনো কৃমির ওষুধ খাওয়ানো নেই। একটা আমরা পার্ভো বলে একটা রোগ হয়, যদি একটা স্ট্রিট ডগের হলো, আমাদের তো 99.9% গ্যারেন্টি দিয়ে আমরা চেষ্টা করি বেঁচেও যায়। কিন্তু সেম জিনিসটা
বিদেশি ডগের হতে গেলে তার মরে যাওয়ার চান্স 50-50 হয়ে যায়। আচ্ছা। আমরা মানে আগের বছর 273টা পার্ভো ট্রিটমেন্ট করেছি, তার মধ্যে 3টে ডেথ হয়েছে, বেশিরভাগই স্ট্রিট। এদের ইমিউনিটি অনেক হাই। আই প্রেফার বিনা পয়সায় পাওয়া যায়, বাড়িতে নিয়ে আসুন, চোখ বন্ধ করে, ছোট ছোট যে কোনো সার্কামটেন্সেই থাকতে পারে, যে কোনো আপনি কি temperature। খাবার দিচ্ছেন, কেন দিচ্ছেন, ওদের জন্য পেডিগ্রিও দরকার পড়ে না, আপনার নর্মাল খাবার দাবার খেয়ে ওরা একদম সুস্থ থাকে। হ্যাঁ, তবে কিছু মেনটেনেন্স অবশ্যই জরুরি, বাড়িতে রাখবেন। 2টো ভ্যাকসিন অবশ্যই, এক হচ্ছে ওকে বাঁচানোর জন্য, একটা ওর থেকে আপনাকে বাঁচানোর জন্য। বছরে 2টো? না না। আমি বলছি কোর ভ্যাকসিন। আচ্ছা। কোর ভ্যাকসিন হচ্ছে কম্বিনেশন ভ্যাকসিন হয়, যেটা হচ্ছে ওদেরকে প্রোটেকশন দেয় অন্যান্য ভাইরাস, ডিস্টেম্পার, পার্ভো, প্যারাইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনোভাইরাস, হেপাটাইটিস, এগুলো ভাইরাস থেকে ওদের বডিকে প্রোটেকশন দেয়। আর আরেকটা হয় অ্যান্টি রেবিস, সেটা ওর 3 মাস বয়স যখন হয় তখন অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন ফার্স্ট ডোজ হয়, তারপর বুস্টার ডোজ হয়, রিপিটেড বুস্টার ডোজ হয়। কম্বিনেশন ভ্যাকসিনে যেমন বুস্টার ডোজ হয়, ওটারও বুস্টার ডোজ হয়। বছরে 4টে বা 5টা এরকম ভ্যাকসিন টোটাল হয়। তারপরে বছর থেকে 2টো ভ্যাকসিন রিপিট করলে যথেষ্ট, একবার কম্বিনেশন, একবার রেবিস, বছরে একবার, দ্যাটস ইট। ভ্যাকসিন প্রপার টাইমে হলে লিভার প্রোটেকশন, মানে লিভারের জন্য ভালো ওষুধ একটা এজের পর, কিছু পুষ্টিকর খাবার দাবার, হ্যাঁ, আর 0 এজ থেকে মানে 45 ডেজ এজ থেকে শুরু করে 1 বছর বয়স হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে একবার করে কৃমির ওষুধ খাওয়ানো, আপনার বাচ্চা ফিট। এত লো মেনটেনেন্স। হ্যাঁ, আপনাকে দামি দামি শ্যাম্পু, কোম্ব, এগুলো কিছু, ক্লিনিক প্লাস ইউজ করলেও কোনো ক্ষতি নেই। আমি এটাই বলবো যে ইমিউনিটি বেশি, কখনো আপনার এরকমও মনে হয়, দেখবেন 12-14 বছরের কুকুর মারা গেলেও সে কষ্ট পায় যেরকম, 8 বছরের কুকুর মারা গেলেও কষ্ট পায় সেরকম। হ্যাঁ, ল্যাবদের একটা স্ট্যামিনাল ডেট টাইম হয়ে গেছে খুব, একটা বেশিরভাগ 8 বছর 9 বছর কার্ডিয়াকে মারা যায় অনেক সময়। আচ্ছা। আর এখন আরও একটা ভয়ঙ্কর, আগেও ছিল বাট র্যাপিডলি 3 বছরে খুব বেড়েছে, সেটা হচ্ছে ব্যাবিসিয়া, যার কোনো প্রিভেন্টিভ বলাটা খুব ভুল, কারণ পার্মানেন্ট প্রিভেনশন কিছু নেই। আচ্ছা। ছোট্ট মাকড়সার মতো পোকা হয়, কেউ তার থেকে মানে নিরাময় নেই। বিড়াল, কুকুর সবাই ইন ডেঞ্জার। ইচিং হয় নাকি তবে? না না না, ও একবার বাইট করে দিতে গেলে ওর রক্তের মধ্যে ইনফেকশন ক্রিয়েট হওয়া স্টার্ট হয়, হিমোগ্লোবিন কমে যায়, লিভার, কিডনি সব কিছুর মধ্যে এফেক্ট ফেলে, পরে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অ্যান্ড আনট্রিটেড কন্ডিশনে ডেথ হয়। তো হ্যাঁ, গায়ে পোকা থাকতে গেলে সেটার অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে। ভালো ভেটকে দেখান, ভালো শ্যাম্পু ইউজ করুন, আরও মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল আছে, তবে একবার ভেট কনসাল্ট করে নেবেন এ বিষয়ে। আমার সেটাই। কুকুরের থেকে মানুষের মধ্যে কোনো রোগ সেরকমভাবে স্পেসিফিকলি ছড়ায় না, এটা বহুত বড় মিথ আছে। লোম চলে গেলে ডিপথ্রিয়া হয়ে যায়, হ্যান ত্যান, অনেক অনেক ভুলভাল আছে। আমাদের শরীর এতটা ইমিউন হয়ে গেছে, ওগুলো কিছু হয়ই না নর্মালি। হ্যাঁ, পেট খারাপ যদি হয়েও গিয়ে থাকে ওর শরীর থেকে, আমরা অনেক সময় যখন পার্ভো ঘাটি, পার্ভো মানে হচ্ছে বমি আর পটি, আচ্ছা। এমন করে জল চলে যায় শরীর থেকে, দেন মারা যায়। আমরা যখন অতিরিক্ত ট্রিটমেন্ট করি আমাদেরও হয়ে যায় পটি, একদিনের জন্য নিজে ঠিক হয়ে যায়, কোনো মেডিসিন খেতে হয় না। আমাদের ইমিউন হয়ে গেছি আমরা। শুধু একটাই ডেঞ্জারাস সেটা হচ্ছে ওই আপনার রেবিস, ওটার কোনো প্রিভেনশন নেই। একটাই প্রিভেনশন, সূচ খাওয়া অনেক বেটার মরে যাওয়ার থেকে, না? সেটা এটা মানে এটার কোনো প্রিভেনশন নেই। আপনি একটা জিনিস করতে পারেন, আপনি কামড় খাবেন না। এইখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি ক্লিয়ার কাট, সেটা হচ্ছে যে দেখুন, ঘাবড়ানোর কিছু নেই। ডগ বাইট মানে ডেথ না। একটা খুব ইজি উপায় বলে দিচ্ছি কোনো রেবিস ডগকে আইডেন্টিফাই করা। আর এটা ভেবেন না যে শুধুমাত্র ডগ থেকেই রেবিস হয়, শিয়াল কামড়ালেও হতে পারে। হ্যাঁ, শিয়াল কামড়ালেও যেটা হতে পারে। বাইট করছে, যার গরম রক্ত আছে, তার থেকে হতেই পারে। ডগস আমাদের কাছে, কামড়েও হতে পারে। গরু নর্মালি কামড়ায় না, আর নিচের পাটি হয় না, হ্যাঁ, তো খুব রিস্ক কম ওই জায়গাতে। মানে তাদের স্যালাইভা থেকে জিভ, স্যালাইভা আপনার ব্লাড স্ট্রিমে পৌঁছাতে গেলে হতে পারে, সেটা না। হ্যাঁ। কিন্তু যেটা আমাদের চোখে থাকে, যেটা থেকে আমরা এনকাউন্টার হই, হ্যাঁ, গরুয়ের সাথে কামড়াবে না, নর্মালি গুঁতা মারতে পারে। হ্যাঁ, ডগস কামড়াতে পারে, কারণ তখন ওদের ব্রেনের উপর কন্ট্রোল থাকে না। তবে হ্যাঁ, খুব ইজি ট্যাকটিক্স আমি বলতে পারি, এটা ডক্টরদের সঙ্গে কনসাল্ট করেই আমি বলছি, বা WHO গাইডলাইন্স হিসেবে বলছি। কোনো টাইপ অফ স্যালাইভা কোনোভাবেই যেন আপনার ব্লাড স্ট্রিমে না আসে, সেটা অ্যানিমালস হোক, ক্যাট হোক, ডগ হোক, হোয়াট এভার ইট ইজ। কেন স্ক্র্যাচ করতে গেলে ডক্টররা বলে ভ্যাকসিন নিতে? কেন? দেখুন, আপনি ভালো মতো দেখবেন যে রাস্তার কুকুররা কিন্তু তাদের নিজের পজ এখন খুব চাটতে দেখবেন না, কিন্তু বিড়াল যেখানে থাকুক না, বিড়াল কিন্তু নিজের পজ চাটে, পজ লিক করে।
পজলিক হওয়া মানে কি, তার লালাটা তার নখের মধ্যে আসছে, স্ক্র্যাচ করলো, গ্রেড 2 স্ক্র্যাচ হলো, যেখান থেকে রক্ত বেরোলো, আপনাকে ভ্যাকসিন নিতে হবে। আপনি ভ্যাকসিন কোন টাইমে নেবেন না, দেখো ক্যাটাগরি 3 রকম হয়, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। সেই হিসাবে ভ্যাকসিনটা আপনাদেরকে হসপিটালে দেয়। ক্যাটাগরি 1 স্ক্র্যাচ হয়েছে, কোনো রক্ত বেরোয়নি, ডার্মাস থেকে কোনো রকম ব্লিডিং শোও করছে না, স্ক্র্যাচ হয়েছে, তো সেই জায়গাটা আপনি 15 মিনিট ক্ষারযুক্ত সাবান, সার্ফ হোক, ভিমবার হোক, ডেটল, স্যাভলন কিছু দরকার নেই, জাস্ট ক্লিন করুন। ইথার থাকলে বা ওগুলো থাকলে কিচ্ছু কথা নেই, জাস্ট ক্লিন ওয়াটার 15 মিনিট ট্যাপ ওয়াটার রাখুন, সাবান দিয়ে ক্লিন করুন, জায়গা খুলে রাখুন, ব্যান্ডেজ করবেন না। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট, মানে গ্রেড 1। গ্রেড 2 বাইট হয়েছে, ব্লাড হয়েছে, ভ্যাকসিন মাস্ট। কটা ভ্যাকসিন নিতে হবে? মিনিমাম 3টা। এবার আপনি বলুন মিনিমাম 3টা কেন? অ্যাজ পার প্রোটোকল তো 4টা নেওয়া উচিত। 4টা, হ্যাঁ। দেখুন মিনিমাম 3টা এই জন্য বললাম যে একটা কুকুরের যদি রেবিস হয়ে থাকে, তার লাইফ টাইম খুব বেশি 7 দিনের বেশি হয় না, নর্মালি হয় না, কুকুরের সাইজের উপর ডিপেন্ড করে। মানে ও কাউকে কামড় দেওয়ার পর? সেটা আগেও হতে পারে না, আগেও হতে পারে, পরেও হতে পারে। এমন না যে আজকে রেবিস ভাইরাস শরীরে আসলো, আজ থেকেই কুকুরটা ক্যারিয়ার হয়ে গেল, কিন্তু সে হয়তো সিমটম শোই করলো না, হয়তো সিমটমগুলো 4 দিন পর। আচ্ছা, তো সেই জন্যই যখনকার বাইট হয় সেদিনকা হচ্ছে 0 days, 0 days, ওই তো মানে 3 days, হ্যাঁ, বাইটের। 7 days, 14 days, 28 days, আচ্ছা, এটা হচ্ছে শিডিউল্ড। তো 0, 7, 0, 3, 7 3টে ডোজ আপনি নিলেন, তাহলে আপনার 7 দিন কভার হয়ে গেল। তারপরে 14 ডেজে আপনার ভ্যাকসিন ডোজ আছে। তো আপনি কি করবেন? আপনি দেখবেন বাচ্চারা সুস্থ আছে, খাওয়া দাওয়া করছে, মুখ থেকে লালা পড়ছে না, কিচ্ছু পড়ছে না, নর্মাল সুস্থ ঘুরে বেড়াচ্ছে, স্কিপ করে দিন তারপর থেকে। মানে আমি বলবো যদি আপনার প্রিভিয়াসলি ভ্যাকসিন নেওয়া থাকে তখনই, বাট আপনার যদি প্রিভিয়াসলি কোনো ভ্যাকসিন হিস্ট্রি না থাকে তাহলে আপনি পুরোটা কমপ্লিট করুন। কারণ অন্তত জীবনে একবার যদি আপনাকে ডগ বাইট করে বা না করে ইনসিডেন্টাল কোনো ঘটনাও হয়ে যায়, আপনি কমপ্লিট 4 ডোজ ভ্যাকসিন নেবেনই নেবেন, ডক্টরের সঙ্গে কনসাল্ট করেই নেবেন, সাথে টক্সাইডটাও নিতে হবে আপনাকে। গ্রেড 3 ডিপ উন্ড, প্রচুর রক্ত বেরিয়েছে, বাইট হয়েছে, সাসপেকশন আছে মনে হচ্ছে, কারণ কুকুরটা আমি চিনি না। গ্রেড 2 এর ক্ষেত্রে বাড়ির কুকুরও পড়ে, কিন্তু গ্রেড 3 ক্ষেত্রে কি আনপ্রোটেক্টেড ডগস, যাদের মনে ভ্যাকসিনে কোনো হিস্ট্রি জানা নেই, আমার রাস্তায় আছে, এমন বাইট করেছে রক্ত পুরো বেরিয়ে গেছে, হাড্ডি পর্যন্ত দাঁত টাচ করে গেছে, ওই ধরনের কেস পাওয়া যায়। কোন কোন জায়গাতে পাওয়া যায়? ফেরোসাস ডগগুলো গ্রামগঞ্জ সাইডে এমন বাইট করে একদম পুরো ছাপ বসিয়ে দেয়, প্রচুর রক্ত। তখন ডাক্তার ইমিডিয়েটলি, আপনি ডাক্তারের কাছে যাবেন তো অবশ্যই, আগে প্রচুর জল দিন, প্রচুর জল দিন, ধুন জায়গাটা ভালো করে, ক্ষারযুক্ত সাবান দিয়ে ধুন, একটু জ্বলবে, কোনো ব্যাপার না। 15 মিনিট হয়ে যাওয়ার পর আপনি ডাক্তারের কাছে ইমিডিয়েটলি যান। ওনারা কী করবে, আপনাকে যে জায়গায় ক্ষত হয়েছে, যদি শোল্ডারের নিচে হয় তাহলে এই পোর্শনে দিবে, ঠিক আছে? মনে করেন এখানে কামড়েছে তো এখানে ইমিউনোগ্লোবুলিন দেবে, এখানে ভ্যাকসিন দেবে, এটা হচ্ছে ভ্যাকসিন পোস্ট, এটা হচ্ছে ইন্টারডার্মাস দেওয়া হয়। কিন্তু যদি এখানে হয় তাহলে কিন্তু ভ্যাকসিনও হবে, আর এখানেও কিন্তু ইমিউনোগ্লোবুলিন দিতে হবেই হবে। এমন না এখানে কামড়েছে তো শুধুমাত্র ভ্যাকসিন নিয়ে আমি চলে আসলাম, ইমিউনোগ্লোবুলিন নিব না। হতেই পারে এখান থেকে সিএনএস খুব কাছে, আপনি অ্যাটাক হয়ে গেলেন, ভ্যাকসিন দেওয়ার পরও আপনি ইনফেক্ট হতে পারেন, এরকম কেস পেপারে এসছে। তো কোনোটাই অ্যাভয়েড করেন না। একবার আপনি যদি জীবনে ইমিউনোগ্লোবুলিন নিয়ে নেন, আর যদি কমপ্লিট ভ্যাকসিনেশন নিয়ে নেন, আপনি অনেকটাই প্রোটেক্টেড হয়ে গেলেন। পরবর্তীকালে আপনি 2, 3টে বা আপনার কোনো ডোজ যদি বাই চান্স মিস হয়ে গেল, খুব কম চান্সেস আপনি ইনফেক্টেড হবেন। এরকমও আছে যে অনেক দিন পর তার র্যাবিশ হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এরকম প্রচুর কেস আছে যে ইগনোর করেছে, ঝাড়ফুঁক, ওজা, তন্ত্র মন্ত্র, হ্যান ত্যান, গ্রামগঞ্জের সাইডে, যেগুলো রেকর্ড নাই। কারণ আমি যদি আজকে সার্চ করি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা রেবিস ডেথ হয়েছে, আপনি 10 বছরে 2টো কেস পাবেন। আচ্ছা, কত গ্রামগঞ্জের মধ্যে আছে তালপাতা পুরাচ্ছে, এই করছে, ওই করছে, কখন রেবিসে মরে গেল, গভর্নমেন্ট এটা নাই। আমাদের এখানে রেবিস রিসার্চ সেন্টার, রেবিস হওয়ার পর আপনি কীভাবে জানতে পারবেন রেবিস হয়েছে? হয় সিমটম বেসিসে, না হলে ওই সিএনএস কালচার হয়, সেখান থেকে বোঝা যায় যে রেবিসে ডেথ হয়েছে কিনা। না হলে সিমটম বেসিস, মানে এয়ারোফোবিয়া হয়, হাওয়া নিতে পারে না, ওয়াটারফোবিয়া হয়, মুখ দিয়ে ফেনা পড়তে থাকে, অ্যান্ড প্যাথেটিক ডেথ হয়। তো আমি বলবো ভ্যাকসিনকে স্কিপ করে লাভ নেই, কারণ মরার থেকে তো অনেক বেটার ভ্যাকসিন নিয়ে নেওয়া। আর এটা একটা চিরন্তন সত্যি কথা, প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে, আপনারা ভ্যাকসিন স্কিপ করবেন না। মানে 2টা ভ্যাকসিন নিয়ে এলাম, একটা ভ্যাকসিন নিয়ে এলাম, কোর্স কমপ্লিট করলাম না, হ্যাঁ, এটা একদম করবেন না। নিলে পুরোটা কমপ্লিট নেবেন, একটা ডোজও মিস করবেন না। যদি আপনার একটুখানি ডাউট থাকলো,
কোনো কুকুর প্যারালাইজ অবস্থায় আছে, আপনি ট্রিটমেন্ট করতে গিয়ে বাইট খেলেন, না না আপনি রিস্ক নেবেন না, পুরো ভ্যাকসিন নিন। সুস্থ কুকুর, বাড়ির কুকুর আপনাকে কামড়ালো, যার ভ্যাকসিন করা আছে, তখন আপনি দেখলেন যে না 10 দিন পরেও বাচ্চা সুস্থ হয়েছে, তো আপনি স্কিপ করতে পারেন। তাও আমি বলবো যে ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন। মালদায় এই অ্যানিম্যাল কেয়ার ইউনিটের 10 বছর আগে স্থাপিত হয়েছে, তৈরি হয়েছে, আর আজকের মানে অবস্থাটা কেমন, কি অবস্থায় আছে, বা তাদের কি ইমপ্রুভমেন্ট দরকার, সরকারি কোনো সাহায্য বা লোকাল কোনো সাহায্য, মানে আমরা স্ট্রাগল কতটা করতে হচ্ছে? স্ট্রাগল দেখেন, আমি যদি আউট অফ কনটেক্সটে গিয়ে কাজ করি তো স্ট্রাগল পদে পদেই থাকে। যেখানে কোনো গভর্নমেন্টের 0%, মানে জিরো, মানে 10 বছরে আমি কোনো 100 টাকা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল থেকে পাইনি, কারণ কোনো প্রজেক্টই নেই। বা বলতে মানে আমার অসুবিধা নেই যে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর অ্যানিমাল এনজিও আছে, বাট অনলি ডিএসপিসিএ বলে একটা হয়, যাকে বলে ডিস্ট্রিক্ট প্রিভেনশন অফ ক্রুয়েল্টি টু দ্য অ্যানিমালস। এরা এই গ্রুপটা কী করে, স্টেটের মধ্যে কোনো অ্যানিমাল ক্রুয়েল্টি হলে তার প্রোটেকশনের জন্য করে। মাত্র 14টা এনজিও আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে যারা সিলেক্টেড, তার মধ্যে অ্যানিমাল কেয়ার ইউনিট আছে আচ্ছা, অনলি 14। তার মানে প্রচুর 300-400 এনজিও হবে হয়তো, তার মধ্যে অনলি 14 যারা রিকগনাইজড বাই ডিএসপিসি স্টেট, নট রাজ্য। আচ্ছা, তো এবার এটা হওয়াতে কী লাভ হয়েছে? কিছুই হয়নি। আমি হওয়ার পর জানতাম যে বার্থ কন্ট্রোলের প্রোগ্রামগুলো হয় বা অনেক কিছু প্রজেক্ট দেয় ওরা। আমাদের তো নিজের জায়গায় হারিয়ে গেছি, 1 মাস থেকে ঝুলে যাচ্ছি। আমরা ক্লাবের মধ্যে কাজ করতাম, কোনো গভর্নমেন্ট প্রেমিসেসও না, ওরা কাজ করতে দিয়েছিল, আজকে বলছেন না তোমরা করতে পারবে না। রাস্তায় তো ট্রিটমেন্টগুলো হয় না, আমরা জায়গা খুঁজে বেড়াচ্ছি, কে যদি জায়গা দেয় এর কাছে যাচ্ছি, ওর কাছে লেটার দিচ্ছি, নো রেজাল্ট টিল নাও। 1 মাস হতে চললো। সেন্টারের কথা তো দূরের। আমি 10 বছরে কাউকে দেখলাম না ইনিশিয়েটিভ নিয়ে একটা গোশালা বানালো। আজকে শুনতে পাচ্ছি 5-6 জায়গায় শুনতে পাচ্ছি গোশালা হওয়ার কথা চলছে। এই সাডেন চেঞ্জেসগুলো কেন? করোনা প্রিভেন্টিভ। আমার মনে আছে যে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম কিছুদিন আগে একটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম, 2খানা গরু স্পট। ওই 2টা বাচ্চার মধ্যে একটাকে বাঁচিয়ে দিয়েছি, তার পায়ের হাড়ও ভেঙে গেছিলো, তার পা ঠিকও হয়ে গেছে, সে এখন একজনের বাড়িতে আছে। আচ্ছা, বাট যে গরুটার অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেল, সারা রাত ধরে পড়েছিল, পায়ের মধ্যেও প্লেটিং হয়েছে, মানে টাইটেনিয়াম প্লেট বসছে ওর পায়ের মধ্যে। আচ্ছা, সেই গরু 5 ঘন্টা ধরে সার্জারি হলো, ডক্টর গেল দেখলো, সব কিছু করে বোন পিনিং হলো, দেন কী হলো, আধা ঘন্টার পর গরুটা মিসিং। আর এটাই ন্যাচারাল। আজকের ডেটে গরু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মালিক রাখে না, 50% মালিক বিক্রি করে দেয়। ও, দ্যাটস মোর প্যাথেটিক, যে আপনি চেষ্টা করছেন বাচ্চাটাকে বাঁচানোর, রাস্তার মধ্যে পড়েই আছে পা ভাঙা অবস্থাতে, 3 দিন পর মালিক আসলো, কিছু করবো না, আমরা ওষুধ খাওয়াবো, খরচা বহন করতে পারবে না, ইনস্ট্যান্ট বিক্রি। মনোপলিটা খুব বাজে জিনিস আমার মনে হয়, যে সারাক্ষণ মা 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 করি, গরু আমাদের মা হয়, বেশিরভাগ লোককে দেখেছি ওই চামড়া চুদা পড়েই তুমি মা মা করছো। তো এটা একটা জিনিস। আর এই গরু ষাঁড় থেকে আসলো, এত রাস্তায় ষাঁড় থেকে আসে, এআই আর্টিফিশিয়ালি প্রেগনেন্ট হচ্ছে, আচ্ছা, যখন গরু হচ্ছে রেখে দিচ্ছে, বলদ হচ্ছে, কাজে তো লাগছে না, জমি চাষ করার জন্য আগে লাগন দিয়ে হতো, এখন তো হ্যাঁ। ট্র্যাক্টর হয়ে গেছে, হ্যাঁ, কাজে নাই, ধর্মের নামে ছেড়ে দাও, ভোলা বাবা নাম দিচ্ছি, খুব ভালো কথা, সম্মান দিচ্ছি, রাস্তায় থাকবে ভোলা বাবা। হ্যাঁ, তা থেকে তো অ্যাক্সিডেন্টও হচ্ছে প্রচুর। অ্যাক্সিডেন্ট শুধু মানুষ মরছে না, ওদেরকে ধাক্কা মারতে মানুষও মরছে। হ্যাঁ, তাহলে মানে শুধু তারা গরুরা মরছে না, তার সঙ্গে মানুষও প্রচুর। তো আমি একটা ষাঁড় হচ্ছে এই জায়গাটা আসছি, নিজের ইচ্ছা মতো তাকে রাখছি, গরুগুলো যে বেঁচে আছে তার দুধ নিচ্ছি, বিক্রি করছি, সবই ধান্দা। তো ভালোবাসার কোন জায়গাতে? ভালোবাসে না এরকম লোকের অভাব নেই, প্রচুর লোক আছে যারা সত্যি মায়ের মতো করে সেবা করে, তাদেরকেও দেখেছি আমি। হুম, আর ওই মানুষগুলোকে দেখেছি যারা শুধুমাত্র ফর ট্রেডিং পারপাস গরুদেরকে রেখেছে, দুধ শেষ, গরু শেষ, যা রাস্তায় ঘুর। এরকম অবস্থা কুকুরেরও। অনেকে বলে কুকুর আমাদের কি উপকার করে, কিছু কিছু হেটার্সরা বলে। তো আমি বললাম, আপনি কি উপকার করেন? আপনি নিজের উপকার করেন, তাই তো। আর আপনি আপনার নলেজ বাড়িয়ে হয়তো দেশের কিছু কাজে আসছেন, যদি আপনি ভালো কোনো কাজ করেন। তো এর বাইরে আপনি কি করেন? কুকুরের কথা বলছি, কুকুর তো রাস্তার মধ্যে থাকছে, ও তো বলছে না আপনাকে বাড়িতে নিয়ে যেতে, ডাস্টবিনে খাবার ফেলছেন, সেখান থেকে তো খেয়ে যাচ্ছে। 2-4টা অ্যানিমালস লাভার আছে, তারা খাবার দিচ্ছে, তাতেও আপনাদের প্রবলেম। আপনার দুনিয়াতে সব কিছু নিয়েতে আপনার প্রবলেম।
2 ঘন্টা লাইট থাকবে না, গভর্নমেন্টের দোষ। বাড়ির সামনে নোংরা পড়েছে, দোষ। দাদা, আমাদের বাড়ির সামনে কুকুরগুলো পড়ে আছে, আর আপনার যাদেরকে নোংরা মনে হয় আমরাই তো তাদেরকে পরিষ্কার করছি। ওই সেম কাজটাই আপনিও করুন। আপনার কুকুর ভালো লাগে না, আমি কখনো বলছি না আপনি কুকুরকে ভালোবাসুন, বাট হেঁটেও বা কেন করছেন? মানে যারা করছে, আপনি খাবার দিলে কুকুরটা শান্ত থাকবে, তার জায়গায় অন্যজন নিজের পয়সা খরচা করে কুকুরগুলোকে খাওয়াচ্ছে, আপনি ওদেরকে খাওয়াতে দেবেন না, আপনি ওদেরকে তাড়িয়ে দিচ্ছেন। তাতে কি হবে? ভালো হবে না? ভালো হবে না, এটাই ব্যাকফায়ার হবে। এই কুকুরগুলোই কোনদিন ক্ষুধার জ্বালায় হয়তো বাইট করে দিল। সেটাই। তো একটু মানবিক হওয়াটা আমি ডিমান্ড করি। সব কিছু ঠিক আছে, ব্যালেন্স আছে। আমরা তো আমাদের কথা বলছি না যে আমরা কোন প্রবলেম দিয়ে যাই। আমাদের প্রত্যেক মাসে যে এক্সপেন্সেসটা হয়, স্যালাইন, মেডিসিন বগেরা বগেরা বগেরা, প্রচুর টাকা, তার 10% ঢোকে না। 10% কী করে সার্ভাইভ করে আছি? ফেথ করতে হবে। আমি মানুষের জন্য সেন্টারটা খুলিনি, আমি ওদের হেল্প করার জন্য খুলেছি। কালকে আমার কাছে 5 টাকা আসবে, তো আমি চেষ্টা করবো 6 টাকা 7 টাকার হেল্প করার, তাই না? আর বন্ধ তো করে দেবো না আমি। হ্যাঁ, আমার কাছে আবার 500 টাকা আসবে, তখন আমি 500 টাকার মতো হেল্প করতে পারবো, সেটাই। বন্ধ তো করবো না। আজকে আমার জায়গা নেই, তার মানে কি আমার ট্রিটমেন্ট হচ্ছে না? হচ্ছে। কিন্তু দ্যাট ইজ নট অথেন্টিক ওয়ে। স্যানিটাইজেশন দরকার হয়, রাস্তার ধারে, ড্রেনের রাস্তার পাশে ধারে কখনোই এগুলো সম্ভব হয় না। না, এটা উচিতও না করা। একটা ছোট্ট মেসেজ দিয়ে আমাদের প্রোগ্রামটা আজকে কমপ্লিট করব। মেসেজ আমি একটাই দিতে চাই যে আমাদের পৃথিবীটা খুব সুন্দর, বেকার বেকার নিজেদের ইগো, সমাজকে বিভাজনে ফেলে দেওয়া, এই হেটার্স, এই লাভার্স, এই অ্যানিমাল অ্যাক্টিভিস্ট, এইটা। আচ্ছা, আপনি বলুন না, আমি যদি আমার সেন্টারে বার্থ কন্ট্রোল করাই, তাদের মানে তাদের পপুলেশনটা কমাই, তো কার উন্নতি, মানে কার ভালোটা করছি? আপনাদেরই তো। আপনার পাড়া 4টা কুকুরে যদি বার্থ কন্ট্রোল আমি করানোর দায়িত্ব নিয়ে করছি, বা আপনার পাড়ার কোনো লোক নিজের পকেট থেকে খরচা করে করছে, তো সেটা কার জন্য করছে? ওই পাড়াতে বাচ্চা হবে না, হয়তো ওই বাচ্চাগুলোর জন্য আপনার প্রবলেম ছিল। তো আপনার কী করণীয়? সাপোর্ট করা উচিত, নাকি তাদেরকে মানে ধিক্কার দেওয়া উচিত? আচ্ছা, আপনি একদম। কত টাকা খরচা করে দেন, কত টাকা? এটাও তো করতে পারেন। আপনার পাড়াতে কুকুর নিয়ে খুব সমস্যা, প্রচুর কুকুর হয়ে গেছে, চাঁদা চাঁদা তুলুন, বা এআরডিকে জানান। যদি তারা ফ্রি ক্যাম্প করে, তো ফ্রিতেই অপারেশন হয়ে যাবে। আর যদি দেখেন যে না হচ্ছে না, তো প্রচুর এরকম ডাক্তার আছে যারা রিমোটলি এসে এসে অপারেশন করে। আমাদেরও দার্জিলিং থেকে ডক্টর আসে, কলকাতা থেকে ডক্টর আসে, তারা এসে জন্ম নিয়ন্ত্রণ করে, তারা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইয়ের বদলে করে। তো ঠিক আছে না, পুজোর সময়, পার্বণের সময়, বন্যার সময় আমরা চাঁদা তুলে নিয়ে আমরা এত কিছু করতে পারি মানুষের জন্য, অনেকেই তো করতে পারি। তো এদেরকে জন্ম নিয়ন্ত্রণ করলে তো আমরা সেই জিনিসটাই করছি, আমরা তো মানুষেরই উপকার করছি, ওদের বংশ আচ্ছা, বিস্তার হবে না তো। এটা বলা হয়নি সরকারের কাছ থেকে কিছু ডিমান্ড। সরকারের কাছে কি ডিমান্ড করব? সরকারকে একটা কথা বলবো যে দেখুন, কোন সরকার কি করেছে সে বিষয়ে নাই বা গেলাম, তবে নতুন সরকার এসছে, আমার একটা রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটা জিনিসকে প্রাধান্য দেওয়া উচিত, কোনোটাই ইগনোর করার জিনিস নয়। নাহলে আমাদের মতো এনজিওকে 1 মাস ধরে ঝুলতে হবে, এর কাছে চিঠি দিতে হবে। দ্যাট ইজ কোয়াইট সেমফুল জিনিস, মানে আমাদের কাছে নিজেরই লজ্জার জিনিস যে 10 বছর হয়ে গেল একটা জায়গার জন্য এতজনের কাছে ছুটতে হচ্ছে, এত নেতা মন্ত্রী, কেন কেন করবো? আমাদের তো মনে হয় যে আমরা ডিজার্ভ করি। আমি আপনার কাছে ডোনেশন ডিজার্ভ করি কিনা জানি না, আমি কোনো ফান্ড ডিজার্ভ করি না জানি না, তো আমরা জায়গা তো ডিজার্ভ করি। কারণ আমরা ওখানে যে ট্রিটমেন্টটা হচ্ছে, একদিন একটা কোনো একটা সিঙ্গেল লোক এসে বলে দিক যে আমরা ওখানে ট্রিটমেন্ট করতে গেছি, আমাকে 10 টাকা দিতে হয়েছে। আমি ওপেন লাইভে বলছি, দ্যাটস আ ফেথ। আজকে আমার সেন্টার থেকে কাজ শিখে প্রচুর লোক প্রফেশনাল হয়ে গেছে, আচ্ছা, স্যালাইন চালাচ্ছে, পয়সা নিচ্ছে, করছে, তাদের নিড আছে হয়তো। তো অবশ্যই। এই সেম জিনিসটা যে ক্রিয়েটার, এই জিনিসটা আমিও করতে পারি, প্রচুর টাকা ইনকাম হবে তো আমার। আমি এখন রিভিল করছি না, কলকাতা বলুন, মালদা বলুন, সব জায়গাতে যারা বাড়িতে গিয়ে পেমেন্ট নিয়ে কাজ করছে স্যালাইন চালানোর জন্য, 300 to 500 600 ওয়ান টাইম স্যালাইন জন্য চার্জ করে। না, সেটা তো এক ক্ষেত্রে পেশা, মানে তাদের টাইম দিচ্ছে, টাইমের দ্যাট বিনিময়ে। ইজ পেশা, দ্যাট ইজ নট কম্প্যাশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কম্প্যাশন না, ঠিক আছে? Compassion, দুটোকে হ্যাঁ। মিক্স করতে যাবেন না। হুম। এনজিও নন প্রফিট অর্গানাইজেশন হতে পারে। সে যদি কোনোদিন 1 লাখ টাকা ফান্ড পেলো, সে চেষ্টা করবে সেই টাকাটা দিয়ে আমি কোনো একটা ইনস্ট্রুমেন্ট কিনবো। প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে মালদাতে। লাইক আমি আপনাকে বললাম যে আমরা একটা মেশিন নিয়েছি, আমার কাছে প্রচুর রকম মেশিন আছে, আপনাকে দেখাতে পারবো যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আপনি দেখে নিন হয়তো কোথায় ইউটিলাইজ হবে। আপনাকে নলেজ গেন করতে হবে জিনিসটা নিয়ে, কোন ইনস্ট্রুমেন্ট কোন কাজে লাগছে, হ্যাঁ, কোন শর্টকাটটা ইউজ করে আমি জানতে পারবো। আরে মানুষের হাতে ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যাবে, ডাক্তারকে বললো দাদা ব্যথা হয়েছে, পেনকিলার। কুকুর তো বলতে পারছে না,
হুম। আর আমরা জ্যোতিষীও হতে পারবো না। তো আমাদের কি কি জরুরি জিনিসপত্র আছে, স্লাইড টেস্ট হোক, মেশিন হোক, এক্স রে হোক, এগুলো আছে, ইউএসজি আছে, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, তো আমি কোথায় যাব? এটা কে করবে? আর যদি কি যারা করছেও, তারা কোন অর্থের বিনিময়ে করছে, কতটা অর্থের বিনিময়ে করছে? এটা কি কি আমরা কনভিনিয়েন্ট করতে পারি না? এটা তো মানে আজকে আমার হসপিটালের মধ্যে ডক্টররা বসেন, আমি তাদেরকে নিয়ে বলছি না যে তারা তাদের জব করছে, কিন্তু ওখানে প্রেসক্রিপশন লেখা হয়, দেন মানুষটা গেল, স্যালাইন কিনলো, ওষুধ কিনলো, মেবি তার কাছে সেই রিকোয়ারমেন্টটাও অনেক সময় না হতে পারে। তো ওইটুকুটা ট্রিটমেন্ট ফেসিলিটি আমাদের তো অল টাইম ফেসিলিটি, তারপরেও আমরা লোকের কাছে গাল খাচ্ছি, এই ফোন তোলে না, এই করে না, ওই করে না। এটা তো অ্যাকসেপ্ট করতে হবে আমাকে, এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। লোক যদি আমাকে গাল দেয়, লোক যদি আমাকে খারাপ কথা বলে, তো আমি শুধুমাত্র ভালো কথারই ডিজার্ভ করি এমন তো নয়, আমাকে খারাপটাও শুনতে হবে। আর আমরা কাজটাই ওরকম করছি, বললাম না, অবলা দিন নিয়ে কাজ করি। এতটা উপকার করার পরেও, মানে তাদেরকে নিঃস্বার্থভাবে কাজ করার পরেও এরকম হয়েছে যে তাও গালি শুনতে হয়েছে? ডেলি শুনি, ডেলি, ডেলি শুনি। ইন দ্য সামটাইমস পিপল থিঙ্ক যে আমরা ডেলিভারি, আমি আমি কাউকে ছোটো করছি না, দে থিঙ্ক দ্যাট উই আর ডেলিভারি বয়, যে আপনি 30 মিনিটসের মধ্যে যেতে হবে, 40 মিনিটসের মধ্যে পৌঁছাতে হবে। আর তারা ভাবে যে আমরা এই 5 জন, মানে এক তো হচ্ছে আমার যে সেন্টারে ছেলেফেলেরা কাজ করে, তারা বিনা পয়সায় কাজ করছে, ট্রু কম্প্যাশনের এগেনস্টে কাজ করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে গোটা মালদা ডিস্ট্রিক্টের এখানে 2টো কেস, ওখানে 4টা কেস, 5টা কেস, এক একটা কাজ করতে টাইম লাগে। আমাদের সেন্টারে 3 ঘন্টায় আমরা 15-20টা কেস ইজিলি নামিয়ে দিই, কিন্তু 15-20টা কেস জায়গায় জায়গায় গিয়ে করতে গেলে সারাদিন শেষ করেও করতে পারবো না, এটা বুঝতে হবে। আপনি বলে দিচ্ছেন একটা বাচ্চা কুকুর ওখানে পড়ে আছে, আপনার কাছে ট্রিটমেন্ট করে দিন, পয়সা আমি দিব না। পয়সা দিয়ে করতে গেলে তো আমি অনেক কিছুই করতে পারি, যেটা হয়তো আমার কন্ট্যাক্টসের বহুত উপরে। কারণ আপনি ভেবেন না যে আমি মালদায় এনজিও আছে বলে আমার সঙ্গে কারো কন্ট্যাক্ট নেই, গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এনজিওর সঙ্গে কন্ট্যাক্ট আছে। আর সেখানেও দরকার পড়তে গেলে ফোন আসে, ফোন করে। আর আমি তো বলছি যে মালদার মধ্যে এমন এমন বহুত কেস আছে যেগুলো সত্যি দুর্লভ্য, যেগুলো এতটাই দুর্লভ্য যে আপনি যদি তাদের হিস্ট্রির কোনো ডক্টরসের সঙ্গে কনসাল্ট করেন, সেও বলবে হ্যাঁ ডেফিনেটলি এই কন্ডিশনে বাঁচা উচিত ছিল না। তো এটার জন্য না এক্সপিরিয়েন্স, নলেজ, পড়াশোনা, ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করা, 0.1%ও কোনো কেস নিয়ে ডাউট থাকতে গেলে আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন লাগাই। 1% যেন ডাউট না হয়, বিকজ ইটস নট আপনাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে, সে ট্রিটমেন্ট করার জন্য আমি করছি না ট্রিটমেন্ট, ইটস অলসো অ্যাওয়ারনেস। রাস্তায় পড়ে থেকে কাঁদতে কাঁদতে বাচ্চাটা মরে গেল, তার থেকে তুমি একটু ব্যথাটাই কমিয়ে দাও, সেই লোকটাকেও এনগেজ করে দাও, সে নিয়ে আসছে, 5 দিন নিয়ে আসলো, বাচ্চাটা যদি বেঁচে যায় তাহলে ও আচ্ছা এবার আমি কুকুর ধরতে পারবো। আরে কি আছে, এনজিওটা থাকলো না তো কি আছে, হসপিটালে নিয়ে যাবো, ঠিক কি না? কাল যদি অ্যানিমাল কেয়ার না থাকে, তো হসপিটাল তো নিয়ে যাবে, তো ওই লোকটাকে তো তৈরি করে দিলাম আমি ইনডাইরেক্টলি। দ্যাটস দ্য মোটিভ, এটাই। তো এটাই লাস্ট, এটাই আমার মেসেজ ছিল। আপনারা নিজেও ভালো থাকুন, আর হেট না হয় নিউট্রাল করুন, ঠিক আছে? হেট না ছড়িয়ে নিউট্রাল করুন, যে যার কাজ করছে তাকে সেই কাজটা করতে দিন, আর বিলিভ রাখুন সে হয়তো ভালোর জন্যই করছে। আপনি ভেবেন না যে সে খাওয়াচ্ছে বলে সেই কুকুরটা, অনেকে ফের ব্যাপারটা যে খাওয়াতে গেলে নাকি প্রচুর বাচ্চা দেয়, খাওয়ার সাথে বাচ্চার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ। খাবার খেয়ে থাকলে বাচ্চা শান্ত থাকে, আর যারা খাবার খাওয়ায় তারা আপনার হয়েই খাওয়াচ্ছে, আপনার পকেট থেকে তো পয়সা নিয়ে খাওয়াচ্ছে না, নিজের পয়সা দিয়েই খাওয়াচ্ছে, খাওয়াতে দিন। হ্যাঁ, যদি আপনার বাড়ির সামনে একটু হলো, তার সঙ্গে ভালো মতো কথা বলুন, ভালোভাবে। ভালোভাবে বুঝিয়ে বলুন, দিদি আমার বাড়ির সামনে না খাই, ওই যে ওই জায়গাটা ফাঁকা আছে, ওই কোনায় দিন, বাচ্চা বাচ্চা আছে কামড়ে দিতে পারে, এইভাবেও বলা যায়। আর আমি মালদার পুলিশদেরকেও, মানে আমাদের পুলিশ প্রশাসন, যদিও বা আমার অনেকবার কথা হয়েছে, তো আমি বলবো যে এই এদেরকে মারা, গালিগালাজ দেওয়া, প্রচুর এরকম ইনসিডেন্ট মালদাতে ঘটেছে, যারা ফিডার্স, তো তাদেরকে একটু সাপোর্ট করুন। আর আমরা চেষ্টা করব যেটা লিগ্যাল ওয়েজে যেসব আমাদের করা উচিত, করণীয় যা যা আছে, আমরা সে কাজগুলো চেষ্টা করবো করে যাওয়া। ফিনান্সিয়ালি ক্রাইসিস আসে, সেটা খুব টাফ ব্যাপার মানছি, বাট দিস ইজ নট দ্য প্লেস যেখানে আমি এই ব্যাপারটা নিয়ে বলবো। ধন্যবাদ। খুব ভালো লাগলো কথা বলে মিস্টার স্বরূপ চ্যাটার্জির সঙ্গে। ভিজুয়াল ন্যারেটিভে আসার জন্য তাকে অনেক ধন্যবাদ। আজকের মতো প্রোগ্রাম এখানেই